ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আবার সবাইকে স্বাগতম জানিয়ে আমরা রেকর্ডিং শুরু করেছি। তো আমরা আজকে ল অফ পার্টনারশিপটা আমরা দেখব। সুতরাং ল অফ পার্টনারশিপ ইজ অ্যাকচুয়ালি ইট ওয়াজ গভর্নড বাই দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, বাট পরবর্তীতে ব্রিটিশ ইন্ডিয়াতেই 1932-তে একটা আলাদা আইন করে এই পার্টনারশিপ অ্যাক্টটাকে আলাদা করে ফেলা হয়েছে। বাংলাদেশে পার্টনারশিপ অ্যাক্ট 1932টাই আমরা এখনো ফলো করছি। এই আইনের কন্টেন্টসগুলো মোটামুটি এরকম যে এখানে ডেফিনেশন দেয়া আছে, রিকোয়ারমেন্ট অফ আ পার্টনারশিপ দেয়া আছে, রেজিস্ট্রেশন অফ ফার্মস, পার্সনস আদার দ্যান পার্টনার্স শেয়ারিং প্রফিটস, partnership and co-ownership, joint family and company, duration of firm, mutual relations, duties of partners, rights of partners, continuance of partnership, partnership property, relations of partners to third parties, incoming and outgoing partners, dissolution and consequences of dissolution. These are the contents of the law, but some of these topics we are going to discuss today, right, which are very much pertinent for a lawyer to know. তো প্রথমেই আমরা চলে আসি সেকশন 4। সেকশন 4-এ পার্টনারশিপের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেই ডেফিনেশনটা একদম সিম্পল একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, এবং শুধু পার্টনারশিপের ডেফিনেশন না, এখানে একই সাথে পার্টনারের ডেফিনেশন, ফার্মের ডেফিনেশন, ফার্ম নেমের ডেফিনেশন এগুলো দেওয়া হয়েছে। জাস্ট আ সেকেন্ড। ওকে, আমরা সেকশন 4 নিয়ে কথা বলছিলাম। সেকশন 4-এর ডেফিনেশনগুলো মূলত চারটা ডেফিনেশন দেওয়া হচ্ছে এক সেকশন 4-এর মধ্যেই। একটি হচ্ছে পার্টনারশিপ, একটি পার্টনার, ফার্ম এবং ফার্ম নেম। এখানে বলা হচ্ছে যে পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পার্সনস হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিট অফ এ বিজনেস carried on by all or any of them acting for all. Persons who have entered into partnership with one another are called individually partners and collectively a firm, and the name under which their business is carried on is called the firm name. ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে মূলত এই ডেফিনেশনের মধ্যেই বলে দেওয়া হচ্ছে যে পার্টনারশিপ যখন একাধিক ব্যক্তি একটি ব্যবসা করার জন্য একত্রিত হবেন তখন তাকে পার্টনারশিপ বলা হবে। এই একাধিক ব্যক্তির প্রত্যেককে পার্টনার বলা হবে, এবং তারা যে নামে ব্যবসাটি করবেন সেটি হচ্ছে ফার্মের নাম, এবং যে কালেকটিভলি তাদেরকে একটি ফার্ম হিসেবে অভিহিত করা হবে। এবং একটি পার্টনারশিপ চার্জ করতে গেলে চারটা জিনিস অবশ্যই প্রমাণ করতে হবে। একটা হচ্ছে এগ্রিমেন্ট, যে তাদের মধ্যে একটা লিখিত চুক্তি আছে বা মৌখিক চুক্তি আছে যে তারা কি ধরনের ব্যবসা করবেন, কতদিনের জন্য ব্যবসা করবেন, এবং ব্যবসার কি ধরনের কন্টেন্ট থাকবে, সেই কথাগুলো ওনাদের এগ্রিমেন্টের মধ্যে লিখিতভাবে থাকতে হবে। আর অবশ্যই এই এগ্রিমেন্টটি হতে হবে একটি ব্যবসার জন্য, অবশ্যই ব্যবসাটি লিগ্যাল ব্যবসা হতে হবে, কোনোভাবেই কোনো ইলিগাল বিজনেস হবে না। এবং তাদের এই ব্যবসার মূল উদ্দেশ্য হবে
লাভ অর্জন করা, এবং সেই লাভ তারা প্রত্যেকে শেয়ার করবে। এবং এই যে তারা প্রত্যেকে যে শেয়ার করবে লাভ, এই লাভগুলো তারা শেয়ার করবে মূলত মিউচুয়াল ট্রাস্টের মাধ্যমে, মিউচুয়াল এজেন্সি, which means যে তাদের নিজেদের বিশ্বাস হবে। যদি তাদের নিজেদের মধ্যে কোনো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আসলে সেখানে পার্টনারশিপ হবে না। তার মানে হচ্ছে এই চারটি জিনিসের যে কোনো একটি যদি মিসিং যায় তাহলে কিন্তু আসলে আর পার্টনারশিপ চলবে না। এখন এই মিউচুয়াল এজেন্সির ক্ষেত্রে there is this leading case Cox versus Hickman which requires discussion। এইটাতে যেটা ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে S&S were iron merchants in part. They became financially embarrassed and therefore made a compromise with their creditors. Under the compromise, the property of the firm was assigned to a few creditors selected as trustees. They were empowered to carry on the business, to divide the net income among the creditors in a rateable proportion, and after the debts had been discharged, the business was to be returned to S&S. Cox was one among the trustees, although he never acted. The other trustees continued the business. They purchased a quantity of coke from the plaintiff Hickman and gave him a bill of exchange for the price. The bill remaining unpaid, Hickman brought an action against the trustees, including Cox, for the price. অর্থাৎ এখানে যেটা হয়েছে, এই S&S নামে একটা পার্টনারশিপ ফার্ম ছিল। তারা যখন ক্রেডিটরদের টাকা যে ধার করেছিল, সেই ধার করা টাকা যখন তারা ফেরত দিতে পারছিল না, তখন সেই ক্রেডিটররা একটা ট্রাস্টিশিপ নিয়ে এই ব্যবসাটা পরিচালনা করতে লাগলো। এবং সেখানে তারা কক্স নামের এক কি বলে এটাকে, হিকম্যান নামের এক ব্যক্তির কাছ থেকে কিছু কয়লা কিনলো। কয়লা কেনার পরে তাকে একটা বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে তাকে দাম পরিশোধ করলো, কিন্তু সেই বিল অফ এক্সচেঞ্জ তাকে আর পে করা হয় নাই। তখন সে সমস্ত ট্রাস্টিদের এগেইনস্টে একটি মামলা করেছে, ইনক্লুডিং কক্স। যদিও কক্স একজন ক্রেডিটর হলেও এই কক্সের কিন্তু ক্রেডিটর হলেও সে কখনো কিন্তু এই ট্রাস্টিদের সাথে ব্যবসা পরিচালনার কাজে জড়িত হয়নি। সুতরাং কক্স সেখানে বলল যে আমি যেহেতু কখনো ব্যবসার কাজে জড়িত ছিলাম না, আমার বিরুদ্ধে এই হিকম্যান মামলা করতে পারবে না। So in that case it was held that they were not partners and therefore Cox was not liable. ঠিক আছে, যে কক্স পার্টনার ছিল না কারণ তাদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ছিল না, সো কক্সকে এই বিষয়ে কোনো ধরনের কোনো বাধ্য করা যাবে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, প্রশ্ন আছে স্যার। বলো স্যার। ওই অংশীদারি কারবারে তো স্যার সবাই দায়ী থাকে স্যার, এক্ষেত্রে স্যার কক্স কেন দায়ী হবে না স্যার? কক্স দায়ী হবে না কারণ সে ব্যবসার কাজে যদি না স্যার এটা যদি নির্দিষ্ট দায় যদি ভাগ করা থাকে স্যার, তাইলে স্যার দায়ী হবে না। যদি দায় ভাগ করা না থাকে সেক্ষেত্রে তোমার স্যার জানার মধ্যে একটু ভুল আছে। যদি আমি ঠিক আছে, সেখানে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আমি যদি ধরো তুমি আমি এবং আরো একজন মিলে ব্যবসা শুরু করলাম, আমি তোমাদের উপরে বিশ্বাস রাখলাম না এবং আমি বললাম যে আমি শুধু লাভটা গ্রহণ করব, ব্যবসার কোনো কাজে আমি অংশগ্রহণ করব না, আমাকে কোনো ক্রেডিটর দায়বদ্ধ করতে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, ওকে সোহাগ, বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, আমি এটাই বলছিলাম, যদি স্যার দায় যদি না নেয় সেক্ষেত্রে তো স্যার আমি দায় যদি না নিতে চাই, আমি তোমাদেরকে যদি বিশ্বাস না করি, জি স্যার সেটা তাহলে আমি পার্টনার না, আমি শুধু তখন লাভটা গ্রহণ করব, কিন্তু অন্য কোনো ধরনের কোনো দায়বদ্ধতা আমার থাকবে না। ওকে, এখন তোমার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা আসতেছি থার্ড যে টপিকটাতে আমরা যাব, সেখানে গেলে তোমার বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন আমরা রেজিস্ট্রেশনে চলে আসি যে কিভাবে একটা পার্টনারশিপ রেজিস্ট্রেশন করতে হয়। ইদানিংকালে প্র্যাকটিসে এই পার্টনারশিপ রেজিস্ট্রেশন নিয়ে প্রচুর ঝামেলা চলতেছে, কারণ বাংলাদেশে বেশিরভাগ ফার্ম রেজিস্টার্ড না হওয়ার কারণে তাদের ট্যাক্স বেশি দিতে হচ্ছে এবং তারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অনেকেই জানে না যে রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কি। মূলত সেকশন 58-এ এই প্রসিডিউরটা বর্ণনা দেওয়া হয়েছে, তবে সেখানে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশে কিন্তু জয়েন্ট স্টক যে অফ কোম্পানিজ আছে, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ RJSC, সেখানে কিন্তু এই পার্টনারশিপের ফার্ম রেজিস্টার করতে হয়।
সেখান থেকে একটা ফর্ম সংগ্রহ করতে হয়, ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটা পূরণ করে এটা জমা দিতে হয়, এটাকে বলে রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন। এই ফর্মটার মধ্যে কি কি লেখা থাকতে হবে, নাম লেখা থাকতে হবে, কোন এলাকায় ব্যবসা করতে হবে সেই এলাকার কথা রাখা থাকতে হবে, কত তারিখ থেকে সব পার্টনাররা এই ফার্মে জয়েন করেছে সেই তারিখটা দিতে হবে, পার্টনারদের ফুল অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এবং কোন কোন জায়গায় তারা এই ব্যবসাটা পরিচালনা করবে সেটি দিতে হবে, আর সর্বশেষ কত দিন পর্যন্ত এই ব্যবসা বা এই ফার্ম পরিচালিত হবে সেগুলো দিতে হবে। একইভাবে যদি এই যে ঠিকানা, এই যে তথ্যগুলো প্রদান করা হয়েছে রেজিস্ট্রেশনের সময়, এই তথ্যগুলো কেউ যদি পরিবর্তন করতে চায় তাহলে সেকশন 60 আন্ডারে তাকে আবার একটি ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে জমা দিতে হবে। এই যে সেকশন 58-এ যেসব তথ্য প্রদান করা হয়েছে এই তথ্যগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেকশন 64-এ আরেকটি ফর্ম সংগ্রহ করে সেখানে দরখাস্ত দিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করা যাবে। আবার এই তথ্যগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কোথায় ব্যবসা চলবে, কি ধরনের ব্যবসা করবে, সেই ধরনের তথ্যগুলো কেউ যদি পরবর্তীতে কোর্টের অর্ডারের মাধ্যমেও চেঞ্জ করতে চায় তাহলে তাকে সেকশন 65-এ যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী কোর্টের থেকে রায় এবং ডিক্রির কপি নিয়ে সেখানে আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করে তাদেরকে আরজিএসসি-তে জমা দিলে তাদের এই রেজিস্টারের যে তথ্য সেই তথ্যগুলো সংশোধিত হয়ে যাবে। ঠিক আছে? তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সবার পরিষ্কার হয়েছে কিনা? জি স্যার, পরিষ্কার হয়েছে। কারণ তোমরা অনেকে কর্পোরেট চেম্বারে কাজ করবে, কর্পোরেট চেম্বারের ইন্টারভিউতেই কিন্তু জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্রেশন প্রসেস অফ আ ফার্ম, তখন কিন্তু ইউ উইল নিড ইট। এখন কেউ যদি রেজিস্ট্রেশন না করে তাহলে এর এফেক্ট কি হবে? প্রথম কথা হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু কম্পালসারি না, ঠিক আছে? এখন রেজিস্ট্রেশন কম্পালসারি না হলে কি হবে, যদি একজন পার্টনার কিন্তু আরেকজন পার্টনারকে, রেজিস্ট্রেশন না থাকলে আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে একজন পার্টনার আরেকজন পার্টনারকে মামলা করতে পারবে না, বা ফার্ম কোনো পার্টনারকে তার কোনো লায়াবিলিটির জন্য মামলা করতে পারবে না। এমনকি ডিক্লারেটরি সুটের ক্ষেত্রে শুধুমাত্র কোনো ক্রেডিটর আনরেজিস্টার্ড ফার্মকে, এটা বোধহয় আবারও দেখা যাবে যে আমাদের নতুন ছাত্র এসছেন, ঠিক আছে। সো এবং থার্ড পার্টি এবং ফার্মের ভিতরে থার্ড পার্টির কাছে যদি কোনো লায়াবিলিটি থাকে, থার্ড পার্টি কিন্তু ফার্মের বিরুদ্ধে মামলা করতে পারবে, কিন্তু থার্ড পার্টি কিন্তু পার্টনারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। সেট অফ এবং আদার প্রসিডিংস যদি থাকে বিটুইন দ্য পার্টনার্স তাহলে সেটা নিয়েও কোনো মামলা হবে না। তবে এর কিছু এক্সেপশনস আছে। ফর এক্সাম্পল, অ্যাকশনস ফর ডিসলিউশন এন্ড অ্যাকাউন্টস, অর্থাৎ ফার্মের যখন অবসান ঘটবে তখন অবসানের পরে হিসাব কিতাব নিয়ে যে তর্ক বিতর্ক হবে, যে সমস্যা হবে, সেটি নিয়ে কিন্তু মামলা করা যাবে। কেউ যদি সেই ইনসলভেন্ট পার্টনারের শেয়ারকে রিকভার করার জন্য মামলা করা যাবে। আর স্ট্যাচুটে, ফর এক্সাম্পল স্ট্যাচুটে বলা হয়েছে যে কারো ফার্মের যে ভ্যাট বা ট্যাক্স দেওয়ার কথা ইয়ারলি, সেটা তারা দেয়নি, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এনবিআর দেখা যাবে যে এই ফার্মের বিরুদ্ধে, যদিও তারা আনরেজিস্টার্ড, বাট তাদের বিরুদ্ধে স্ট্যাচুটারি মামলা করতে পারবে, বিকজ ইট ইজ স্ট্যাচুটারি অ্যান্ড নন কন্ট্রাকচুয়াল রাইটস। ক্রিমিনাল প্রসিডিংস যদি হয়, ফর এক্সাম্পল আন্ডার সেকশন 138 বাই দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অর্থাৎ এই আনরেজিস্টার্ড ফার্মের কোনো একজন পার্টনার বা ফার্ম একটা চেক দিয়েছে কাউকে ব্যবসার জন্য, সেই চেকটা যদি বাউন্স করে তাহলে যাকে চেক দিয়েছে তিনি সেকশন 138-এর অধীনে অবশ্যই পার্টনার বা ফার্মের বিরুদ্ধে, যে তাকে চেকটা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তারা আনরেজিস্টার্ড হলেও। থার্ড পার্টির ক্ষেত্রে যেটা আমি বলেছি, যদি কোনো পার্টনার বা ফার্ম কোনো পার্টনারের বিরুদ্ধে করতে পারবে না, কিন্তু ফার্মের বিরুদ্ধে থার্ড পার্টি অবশ্যই মামলা করতে পারবে, ইভেন ইফ ইট ইজ আনরেজিস্টার্ড। আর কোনো কিছু যদি নন পার্টনারশিপ কোনো ম্যাটার থাকে, অর্থাৎ দুই পার্টনারের মধ্যে আরো কোনো ব্যবসা আছে, সেই ব্যবসা তাদের পার্টনারশিপের ব্যবসা না, সেই ব্যবসার দেনা পাওনা নিয়ে দুই পার্টনারের মধ্যে কিন্তু মামলা চলবে। এই আনরেজিস্টার্ড হলেও পাবলিক নোটিশ কিন্তু দিতে হবে, যেমন সেকশন 72-তে বলেছে কখন কখন আনরেজিস্টার্ড হলেও পাবলিক নোটিশ দিতে হবে। যখন কোনো পার্টনার রিটায়ার করবে, যখন ফার্ম ডিসলভড হয়ে যাবে, এবং যখন
ওই পার্টনারদের একজন সদস্য যদি মাইনর হয়, অর্থাৎ 18-র নিচে হয়, তাহলে যে মুহূর্তে তারা 18-র ঊর্ধ্বে চলে যাবে, তখন তারা যদি পার্টনার থাকতে চায় বা পার্টনার থাকতে না চায়, সেই সিদ্ধান্তটি আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রেও পাবলিক নোটিশের মাধ্যমে দিতে হবে। এবং এই পাবলিক নোটিশ দেওয়ার মোড কি কি? তারা রেজিস্ট্রারের কাছে তাদেরকে নোটিশ পাঠাতে হবে, অফিসিয়াল গ্যাজেটে পাবলিকেশন দিতে হবে, আর পাবলিকেশন ইন এ ভার্নাকুলার নিউজ পেপার, অর্থাৎ বহুল প্রচলিত পত্রিকাতে বিজ্ঞপ্তি দিতে হবে আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রেও। এই ব্যাপারটা বোঝা গেছে কিনা যে আনরেজিস্টার্ড ফার্ম হলেও তাদের লায়াবিলিটি কি এবং কতটুকু, এটুকু পরিষ্কার কিনা? এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সোহাগ, কোনো প্রশ্ন আছে? না স্যার। থ্যাংক ইউ। ওকে, এই জায়গাটাতেই পার্সনস আদার দেন পার্টনার্স শেয়ারিং প্রফিট, অর্থাৎ যখন কেউ পার্টনার থাকবে না, ফর এক্সাম্পল তারা মিউচুয়াল ফ্রেন্ড না, ঠিক আছে, যে মিউচুয়াল পার্টনার না, মিউচুয়াল ট্রাস্ট তাদের মধ্যে নাই, তখন কিন্তু দেখা যাবে যে সেই ব্যক্তি পার্টনার না হওয়ার পরও প্রফিট পাচ্ছে। যেমন জয়েন্ট ওনার্স শেয়ারিং গ্রস রিটার্নস, অর্থাৎ আমরা ডেভিস ভার্সেস ডেভিস মামলাতে যেমন বলা হয়েছে যে দুইজন পার্টনার তারা একত্রে একটা ব্যবসা শুরু করেছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে দুইজন পার্টনার বলতে আমি ডেভিস ভার্সেস ডেভিসের ঘটনাটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে a father left for his 2 sons his business and 3 houses in equal shares, একজন পিতা তার 2 সন্তানের জন্য তাদের একটি ব্যবসা এবং 3টি বাড়ি রেখে গেছে ইকুয়াল শেয়ারে। they let out one of the houses and employed the rent in the development of the business of the workshop which was attached to the 2 houses. It was held that they were partners in the business of the workshop but not in the houses. এবং তারা কি করলো, একটা বাড়ি ভাড়া দিল, ভাড়া দিয়ে সেই বাড়ির ইনকামের টাকাটা দিয়ে তারা ব্যবসার যে ওয়ার্কশপটা ছিল তাদের, সেই ওয়ার্কশপটা রিপেয়ার করলো। এবং রিপেয়ার এরপরে যখন তাদের মধ্যে এই বিষয়ক একটি মামলা হলো, তখন ডিসিশন হলো যে তারা ওয়ার্কশপের ক্ষেত্রে পার্টনার, কিন্তু বাড়িগুলোর ক্ষেত্রে তারা পার্টনার না, বাড়িগুলোর ক্ষেত্রে তারা কো ওনার মাত্র। এবং সেই জন্য সেইখানকার যে ভাড়া, সেই ভাড়ার প্রতি প্রত্যেকের অধিকার থাকবে, কিন্তু সেগুলো তারা পার্টনার হিসেবে তাদের মধ্যে ইকুয়ালি ডিভাইডেড হবে না। দ্যাট ইজ ডেভিস ভার্সেস ডেভিস। ঠিক আছে, একইভাবে দেখা যাবে লেন্ডার অফ মানি রিসিভিং প্রফিটস, অর্থাৎ আমি টাকা ধার দিয়েছি, টাকা ধার দেওয়ার পরে আমি এখন সেই টাকার ধারের হিসেবে আমি সেখান থেকে প্রফিটটা রিসিভ করব, কিন্তু আমি কিন্তু সেই পার্টনারশিপের কোনো দায়বদ্ধতা গ্রহণ করব না। দ্যাট ইজ লেন্ডার অফ মানি রিসিভিং প্রফিটস। এখানে বেডলি ভার্সেস কনসলিডেটেড ব্যাংক নিয়ে আমরা আলোচনা করতে পারি যে এ লেন্ডার অ্যাডভান্সড মানি টু আ কন্ট্রাক্টর টু এনেবল হিম টু ক্যারি আউট আ কন্ট্রাক্ট উইথ আ রেলওয়ে কোম্পানি, অর্থাৎ একজন আরেকজনকে ধার দিয়েছেন একটা রেলওয়ে কোম্পানির কন্ট্রাক্ট শেষ করার জন্য। The contractor assigned to the lender all his machinery and plant etc. to secure the repayment of the debt. The lender was to receive 10% interest and 10% profits. He had the power to enter upon work in case of the contractor's insolvency and also to sell the property in default. The contractor was allowed £1,000 for his services. It was held that these terms did not show any intention of constituting a partnership between them. Their real intention was to secure the repayment of the loan. The contractor had not become the agent of the lender. অর্থাৎ এখানে যে কন্ট্রাক্টর সাথে চুক্তি হয়েছিল যে 10 পয়সা করে সে পাবে প্রফিট হিসেবে, 10 পয়সা সে পাবে যে তার যে লোন সেটা হিসেবে, আর সে যদি কাজ শেষ করতে না পারে কন্ট্রাক্টর, তাহলে যিনি লেন্ডার তিনি কাজটা শেষ করে দেবেন। এখন যদি কাজ শেষ না হয় তাহলে দায়বদ্ধ কে হবে, সেই লেন্ডার নাকি যারা পার্টনার্স তারা? এবং ব্যাংক যখন কাজ শেষ হলো না তখন কিন্তু লেন্ডার বললো যে আমি কিন্তু দায়বদ্ধতা নেব না, দায়বদ্ধ এখানে হবে যে কন্ট্রাক্টর সে নিয়েছে, বিকজ আই এম নট হিজ পার্টনার। ঠিক আছে, এই দুটো মামলা ডেভিস ভার্সেস ডেভিস এবং ব্যাডলি ভার্সেস কনসলিডেটেড ব্যাংক, এই দুটো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং এই দুটোর রেলেভেন্সিটা কি সেটা বোঝা যাচ্ছে কিনা?
আই হোপ বোঝা যাচ্ছে। তোমাদের কারো কোনো প্রশ্ন যেহেতু নাই। আর সার্ভেন্ট অর এজেন্ট রিসিভিং প্রফিটস, একইভাবে সার্ভেন্ট বা এজেন্ট যে শুধুমাত্র প্রফিটটা রিসিভ করে সেও কিন্তু পার্টনার না, তাকেও কোনো ধরনের কোনো ক্ষতির জন্য, থার্ড পার্টির ক্ষতির জন্য তাকে লায়াবল করা যাবে না। দেখা যাচ্ছে যে এক পার্টনারদের মধ্যে একজন মারা গেছে, তার যারা সাকসেসর থাকবে, বিশেষ করে তার যারা উইডো অথবা শিশু সন্তান থাকবে, তারা কিন্তু পার্টনারের প্রফিটটা গ্রহণ করবে শুধু, কিন্তু ওই ব্যবসার কোনো ধরনের কোনো লায়াবিলিটি তারা কিন্তু গ্রহণ করবে না। একইভাবে যিনি তার গুডউইলটা বিক্রি করছেন শুধু, যেমন রলিনসন ভার্সেস ক্লার্ক মামলাতে দেখা যাচ্ছে একজন সার্জেন্ট তার ডাক্তারি ব্যবসার যে গুডউইল, সেই গুডউইলটা সে বিক্রি করেছে। এবং বলা হয়েছে যে তিনি ওই সার্জারিতে তিনি মাঝে মধ্যে এসে বসবেন এবং তিনি তার যে রোগী ছিল এতদিন সেই রোগীদেরকে ক্লার্কের কাছে বা যিনি আরেকজন পার্টনার বলা হচ্ছে যাকে, যে ধরে নিচ্ছেন যে তিনি পার্টনার, তার কাছে ইন্ট্রোডিউস করবেন, তার বিনিময়ে তিনি কিছু প্রফিট পাবেন। এখন এই ব্যক্তি যিনি গুডউইল বিক্রি করলেন এবং ওই অফিসে এসে তিনি বসবেনও, কিন্তু তিনি শুধু প্রফিট পাবেন, তিনি কিন্তু আর কোনো কিছু পাবেন না। যেহেতু তিনি শুধু প্রফিট পাবেন, সুতরাং তিনি কিন্তু এই ব্যবসায় পার্টনার নয়। ঠিক আছে, এটাই রলিনসন ভার্সেস ক্লার্ক মামলার উপযুক্ত বিষয়। এই বিষয়ে কারো আর কোনো প্রশ্ন আছে কিনা? সোহাগ, কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এখন লেট আস ডিসকাস উইথ রিলেশনশিপ উইথ আদার এন্টিটিস। ফর এক্সাম্পল, পার্টনারশিপ এবং কো ওনারশিপের মধ্যে পার্থক্য কি বা এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? দেয়ার আর কিছু যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলো হচ্ছে পার্টনারশিপ ক্যান অ্যারাইজ অনলি বাই এগ্রিমেন্ট, co-ownership may arise in any other way. Business is necessary for the existence of partnership. Co-ownership can exist without it. Partners are mutual agents. Co-owners are not. A co-owner can sell his share without the consent of the others, but a partner cannot. A co-owner can sue for partition of the joint estate. A partner can sue his co-partners for dissolution and accounts. So, co-owner মানে বাংলায় আমরা জানি যৌথ স্বত্বাধিকারী। সো এই যৌথ স্বত্বাধিকারীর সাথে পার্টনারশিপের পার্থক্যটা হচ্ছে, পার্টনারশিপ সবসময় একটা চুক্তির মাধ্যমে হবে, কো-ওনারশিপ অন্য যে কোনো ভাবে হতে পারে। পার্টনারশিপের ক্ষেত্রে একটি ব্যবসার অস্তিত্ব থাকতেই হবে, কো-ওনারশিপের ক্ষেত্রে ব্যবসার অস্তিত্ব থাকার প্রয়োজন নাই। পার্টনারদের ভিতরে মিউচুয়াল ট্রাস্ট থাকতে হবে, কো-ওনারশিপের মধ্যে সেই ধরনের কোনো শর্তের প্রয়োজন নাই। A co-owner can sell his share without the consent of the others. Co-owner কিন্তু তার নিজের অংশ অন্যদের কনসেন্ট ছাড়াই বিক্রি করে দিতে পারে, কিন্তু পার্টনার কিন্তু পারবে না। A co-owner can sue for partition, অর্থাৎ বন্টন মোকদ্দমায় বন্টনের জন্য যে co-owner যে সম্পত্তি তিনি অন্যদের সাথে একত্র উপভোগ করছেন, তিনি বন্টনের জন্য মামলা করতে পারবেন। আর পার্টনার যদি মামলা করতে পারে, তাহলে তিনি তার পার্টনার এগেইনস্টে মামলা করবেন ডিসলিউশনের জন্য এবং হিসাব কিতাবের জন্য। এরপরে আমরা আলোচনা করি পার্টনারশিপ অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি, তাদের মধ্যে কি ধরনের পার্থক্য আছে সেটা আমরা দেখি। এ ফ্যামিলি ক্যান নট বি ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট, অবশ্যই একটা ফ্যামিলি তো কোনোভাবেই চুক্তির মাধ্যমে সৃষ্টি হবে না। ইট অলওয়েজ অ্যারাইজেস বাই অপারেশন অফ ল। এ পার্টনারশিপ ক্যান নট অ্যারাইজ উইদাউট কন্ট্রাক্ট, আর পার্টনারশিপ কোনোভাবেই একটি চুক্তি ছাড়া হতে পারে না। 2. A person becomes the member of the joint family and gets an equal share in assets and profits by the mere fact of birth. স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার। শোনা যাচ্ছে এখন আবার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে স্যার।
হ্যাঁ, মাঝখানে কি হয়ে গেছিল, আবার নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছিল। ওকে, পার্টনারশিপ এবং জয়েন্ট ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। যে যেটা আমি বললাম যে শুধুমাত্র এগ্রিমেন্টের মাধ্যমেই একজন পার্টনার হতে পারেন। আর জয়েন্ট ফ্যামিলির মেম্বার যিনি হচ্ছেন তিনি তো বাই বার্থ হচ্ছেন। 3 নম্বর হচ্ছে পার্টনার্স আর মিউচুয়াল এজেন্টস। এগেইন পার্টনারদের মধ্যে মিউচুয়াল রিলেশনশিপ থাকতে হবে। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি আর নট, দে আর নট মিউচুয়াল এজেন্টস। হোয়াট ডাজ মিউচুয়াল এজেন্টস মিন? অর্থাৎ মানে ছেলে হাজব্যান্ড এবং ওয়াইফের ক্ষেত্রে এই মিউচুয়াল এজেন্সিশিপ আছে, আমরা এটা কন্ট্রাক্ট অ্যাক্টের আলোচনাতেও তোমরা দেখেছো। বাট ছেলে বাবার এজেন্ট হিসেবে পুত্র কখনোই রিপ্রেজেন্টেড হবে না আনলেস ইট ইজ এক্সপ্রেসলি রিটেন ইন আ ফ্যামিলি। একইভাবে পুত্রেরও এজেন্ট কিন্তু পিতা হবে না, মিউচুয়াল এজেন্ট হবেন না। পার্টনারশিপের ক্ষেত্রে যেমন মিউচুয়াল এজেন্ট, যতক্ষণ পর্যন্ত না তারা রিটেন ভাবে ডিনাউন্স করছেন যে আমি শুধুমাত্র প্রফিটের ওনার, আমি কোনোভাবেই পার্টনার না, ততক্ষণ পর্যন্ত একজন পার্টনার কিন্তু মিউচুয়াল এজেন্ট হিসেবে থেকে যাবেন এবং ফার্মের যে কোনো দায়বদ্ধতার জন্য তিনি দায়ী থাকবেন। 4, every partner being an agent of the firm has an unlimited capacity to bind his co-partners into liability for trade obligations. অর্থাৎ যে কথাটা আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা পার্টনার ফার্মের এজেন্ট এবং সেই হিসেবে তারা তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে অন্যান্য যে পার্টনার রয়েছে তাদেরকে তারা কিন্তু বাধ্যকর করে ফেলতে পারে, তাদেরকে দায়বদ্ধ করে ফেলতে পারে। only his shares of assets and profits is liable। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসার মাধ্যমে একজন পার্টনার আরেকজন পার্টনারকে যে দায়বদ্ধ করে ফেলতে পারে, জয়েন্ট ফ্যামিলিদের ক্ষেত্রে, জয়েন্ট ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো দায়বদ্ধতা নাই। অর্থাৎ বড় ভাইয়ের ব্যবসার জন্য মেজো ভাই বা ছোট ভাই কিন্তু কোনোভাবেই দায়বদ্ধ হবেন না। ফাইনালি পার্টনারশিপ এন্ড কোম্পানির মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। যেমন এ কোম্পানি ইজ এ লিগাল পার্সন বাট পার্টনারশিপ ইজ এ কালেকশন অর অ্যান অ্যাগ্রিগেট অফ দ্য পার্টনার্স। 2, the liability of the members of a company is limited, that of partners unlimited. 3, the shares of a company are freely transferable, but the partners of a firm do not have the right to sell their shares without the consent of the other partners. Okay, now let us discuss about duration of firm। কতক্ষণ? সাধারণত আমি যেটা আগেই বলেছি সেকশন 4 এও যেটা বলা আছে যে এগ্রিমেন্টের মাধ্যমে উল্লেখ করা থাকে যে কত বছরের জন্য পার্টনারশিপ বা কোনো নির্দিষ্ট কোনো কাজের জন্য পার্টনারশিপটা কিনা। কিন্তু যেখানে কোনো ডিউরেশন ফিক্স করা নাই সেখানে কি হবে? যেখানে কোনো ডিউরেশন ফিক্স করা নাই সেখানে আনলিমিটেড টাইমের জন্য পার্টনারশিপ চলবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে আনলিমিটেড টাইমের জন্য যদি মামলা চলে তাহলে কিন্তু আনলিমিটেড টাইমের জন্য তাদের যে লায়াবিলিটি সেটাও কন্টিনিউ করবে। আর ধরা যাক যদি পার্টনারশিপটা ফর এক্সাম্পল 3 বছরের জন্য হয়েছে, এখন 3 বছর পরেও পার্টনারশিপটা কিন্তু চলমান আছে, সেকশন 17 যেটা বলা হয়েছে চলমান আছে, তাহলে কি হবে? আমরা কি ধরে নেব যে পার্টনারশিপের এগ্রিমেন্টটা এখনো চলমান আছে? সেকশন 17 বলছে যে ইয়েস, আমরা ধরে নেব যে পার্টনারশিপটা এখনো চলমান আছে এবং সেক্ষেত্রে প্রাথমিক যে চুক্তিটা তাদের মধ্যে হয়েছিল সেই চুক্তি অনুযায়ী কিন্তু এটা কন্টিনিউ করবে। আর ফিক্সড ডিউরেশন নেসেসারি ফর সার্টেইনটি যেটা সাজেস্ট করা হয়েছে সেকশন 7 এবং 17 যদি আমরা একসাথে পড়ি তাহলে আমরা দেখব যে পার্টনারশিপের স্থায়িত্বের জন্য অবশ্যই একটা ফিক্সড ডিউরেশন উল্লেখ থাকা জরুরি এবং উল্লেখ থাকলে দ্যাট ইজ অলওয়েজ দ্য টাইম বেটার। দ্যাট ইজ দ্য সাজেশন অফ দ্য ল। Okay, so far any question regarding this relationship with other entities and duration of firm? Okay, if not, then I will move to the next slide. Now, relations of partners to one another. যেটা আমরা একটু আগে বলছি, there has to be a mutual trust, there has to be a mutual relations between the partners. এবং section 11 অনুযায়ী there are two fundamental principles. One is mutual rights and duties which they have to perform, and there has to be absolute good faith between the partners. একজন পার্টনার আরেকজন পার্টনারের প্রতি যদি গুড ফেথ না থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই, কারণ একজন পার্টনার তার ফার্মের জন্য একটা ব্যবসাতে ঢুকবেন, তার পক্ষে তো সবসময় অন্য পার্টনারের
পারমিশন নেওয়া সম্ভব না। সুতরাং ধরেই নিতে হবে যে আরেকজন যে পার্টনার কাজ করছেন বা যে পার্টনাররা কাজ করছেন অন্যদের সাথে চুক্তিতে প্রবেশ করছেন, ধরে নিতে হবে যে সেইখানে অন্য পার্টনারদের প্রতি তাদের সেই রাইটস এন্ড ডিউটিস মেনটেন করে চলতে হবে। একই সাথে যে পার্টনার ওই চুক্তির সময় উপস্থিত নেই, তাকে যিনি উপস্থিত আছেন তার প্রতি গুড ফেইথ থাকতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলেই পার্টনারশিপটি চলমান থাকবে এবং ভালোভাবে কাজ করবে। এখন প্রথমটা যেটা আমরা বলছি রাইটস এন্ড ডিউটিস, লেট আস সি হোয়াট কাইন্ড অফ ডিউটিস দে হ্যাভ এন্ড হোয়াট কাইন্ড অফ রাইটস দে হ্যাভ টু ইচ আদার। ফার্স্ট অফ অল, ডিউটিস অফ পার্টনার্স, যেটা আমি একটু আগে বললাম যে সেকশন 9 এ যেটা বলা হচ্ছে ডিউটি অফ অ্যাবসলিউট গুড ফেইথ। একটু আগে আমি এক্সপ্লেইন করেছি যে তাদের পরস্পরের মধ্যে পারস্পরিক যে সমঝোতা সেটি অবশ্যই তাদের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ডিউটি নট টু কম্পিট, অর্থাৎ আমরা কয়লার ব্যবসা করছি, এখন আমি কয়লার ব্যবসাতে যদি আমি বের হয়ে যেয়ে নিজের প্রফিটের জন্য আলাদাভাবে প্রতিযোগিতা করে আমরা পার্টনাররা একটা জায়গায় একটা বিডিং করেছি 10 টাকায়, আমি গিয়ে সেখানে বললাম যে আমি বিড করব 9 টাকায়, সেটা কিন্তু হবে না। বিকজ পার্টনাররা একই ধরনের ব্যবসায় ফার্মের সাথে কম্পিট করবে না ব্যক্তিগতভাবে। দ্যাট ইজ দ্য এসেন্স অফ সেকশন 16 সাবসেকশন বি। সেকশন 12B এবং সেকশন 13F, if we read together, it is duty of due diligence. Now প্রশ্ন হচ্ছে what is duty of due diligence? Due diligence means that every partner is bound to attend diligently to his duties in the conduct of the business. স্বাভাবিক বুদ্ধি তারা প্রয়োগ করবে। আর সেকশন 13F এ বলা হচ্ছে a partner shall indemnify the firm for any loss caused to it by his willful neglect in the conduct of the business of the firm. অর্থাৎ যদি এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে কোনো পার্টনারের উইলফুল নেগলেক্টের কারণে কোনো ক্ষতি হয়, তাহলে তিনি অবশ্যই অন্যান্য পার্টনারদেরকে ক্ষতিপূরণ করে দেবেন। এই ক্ষেত্রে নেগলিজেন্স মিনস অ্যাবসেন্স অফ কেয়ার অ্যাকর্ডিং টু সার্কামস্ট্যান্সেস, and willful negligence has been described as culpable negligence. If a partner is guilty of these degree of negligence and consequently the firm suffers a loss, he would be bound to indemnify the firm for the same. But there is an exception, but he will not be liable for mere errors of judgment. অর্থাৎ সামান্য ভুল ত্রুটির জন্য তিনি কিন্তু লায়াবল হবেন না, or for acts done in good faith, তিনি যদি গুড ফেইথে কোনো কাজ করেন তাহলেও তার জন্য তিনি লায়াবল হবেন না। নাও পরেরটা হচ্ছে ডিউটি টু ইনডেমনিফাই ফর ফ্রড, which is discussed in section 10, which is every partner shall indemnify the firm for any loss caused to it by his fraud in the conduct of the business of the firm. অর্থাৎ একজন পার্টনার ব্যবসা করতে গিয়ে তিনি ফ্রড প্র্যাকটিস করলেন এবং ফ্রড প্র্যাকটিস করার পরে তার লস হলে পরে অন্যান্য পার্টনারদেরকে ইনডেমনিফাই করতে হবে সেই পার্টনারকে যিনি ফ্রড করলেন। দ্যাট ইজ দ্য ডিউটি। সেকশন 9 এ বলা হয়েছে ডিউটি টু রেন্ডার ট্রু অ্যাকাউন্টস। ট্রু অ্যাকাউন্টস মানে হচ্ছে যে সঠিক যে হিসাব কিতাব আছে সেই সঠিক হিসাব কিতাব প্রত্যেকটি পার্টনার আরেকজন পার্টনারকে বুঝিয়ে দেবেন এবং তিনি সঠিক সংখ্যাগুলোই বলবেন, কোনো ধরনের কোনো বানিয়ে বলবেন না বা মিথ্যা বলবেন না বা নিজেকে মিথ্যা অ্যাকাউন্ট দেওয়ার মাধ্যমে তিনি তার প্রফিট করার চেষ্টা করবেন না। ফার্দার যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপালটা এস্টাবলিশড হয়েছে ল ভার্সেস ল মামলাটিতে। সেখানে বলা হচ্ছে ইফ এ পার্টনার ইজ ইন পজেশন অফ মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাসেটস অফ দ্য ফার্ম, he should not conceal it from his co-partners. And if, without furnishing that information, he makes a contract with his co-partners, the contract is voidable. Law versus law mamlate, a partner had sold his share in the assets of the firm to his co-partner and discovered subsequently that material information had been concealed from him. He would have been entitled to set aside the sale, but for the fact that with knowledge of the concealment and without insisting upon full disclosure, he entered into an agreement to modify the original bargain. And that's why the court found that the matter which escaped consideration was of no consequence to the firm. Right? Now, the next point is proper use of property, which is in section 15 and section 16 subsection A.
It says that subject to contract between the partners, the property of the firm shall be held and used by the partners exclusively for the purposes of the business. অর্থাৎ একটা গাড়ি আছে ফার্মের, সেই গাড়িটাকে নিজস্ব পারপাসে ব্যবহার করা চলবে না, শুধুমাত্র ফার্মের ব্যবসার জন্যই এই গাড়িটাকে ব্যবহার করতে হবে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আমরা প্রপার ইউজ অফ প্রপার্টিতে দেখছিলাম। এরপরে ডিউটি টু অ্যাকাউন্ট ফর পার্সোনাল প্রফিটস, অর্থাৎ একই ব্যবসা মানে ফার্মের ব্যবসা থেকেই আমার যদি কোনো প্রফিট হয়ে থাকে সেটি এক্সপ্লেইন করার জন্য আমার এই পার্সোনাল প্রফিটস গুলো অন্য পার্টনারের সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দ্যাট ইজ দ্য ডিউটি আন্ডার সেকশন 16। সো এই যে ডিউটিগুলো আলোচনা করলাম, ডিউটি অফ অ্যাবসলিউট গুড ফেইথ, ডিউটি নট টু কম্পিট, duty of due diligence, duty to indemnify for fraud, duty to render true accounts, and proper use of property, and duty to account for personal profits. এই ডিউটিগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? Okay, in the absence of any question, I'm moving to the next slide, which is rights of partners. প্রথমেই স্বাভাবিকভাবে রাইটস অফ পার্টনার্স এর মধ্যে প্রথমেই সেকশন 12 এতে বলা হয়েছে রাইট টু টেক পার্ট ইন বিজনেস, সমস্ত পার্টনাররাই ব্যবসায় পার্টিসিপেট করবে। এর সাথে সেকশন 12C তে বলা হয়েছে মেজরিটি রাইটস, অর্থাৎ মেজরিটি রাইটস ইজ when every partner has the right to be consulted in the formulation of business policy. Differences of opinion among the partners may arise. How much differences are to be resolved, and that is the difference answered in section 12 subsection C, where it is said that any difference arising as to ordinary matters connected with the business may be decided by a majority of the partners. অর্থাৎ যদি তিনজন থাকে তাহলে দুইজনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নিতে হবে। And every partner shall have the right to express his opinion before the matter is decided, but no change may be made in the nature of the business without the consent of all the partners. অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সবার মেজরিটির সিদ্ধান্তই হতে পারে যে কিভাবে ব্যবসাটা পরিচালনা করা হবে, কত টাকা আমরা বিডিং দিব, কিন্তু ব্যবসার চরিত্রই যদি আমি পরিবর্তন করে ফেলতে চাই তাহলে অবশ্যই সমস্ত পার্টনারের অনুমতি লাগবে। Okay, then access to books. What books? Account books, business transaction books. সেই বুকসগুলোতে সমস্ত পার্টনারের অধিকার থাকবে এবং তারা সমস্ত পার্টনার সেই বই থেকে দেখতে পারবেন যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা লোকসান হচ্ছে, কিভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে। রাইট টু ইনডেমনিটি, সেকশন 13 সাবসেকশন ই, যেটা আমরা আগেই দেখেছি যে যদি উইলফুল নেগলিজেন্স থাকে এবং যদি ফ্রড হয়, সেই কারণে যদি ফার্মের কোনো ক্ষতি হয় তাহলে যার কারণে এই ক্ষতিটা হয়েছে তিনি অন্য সদস্যদেরকে এবং ফার্মকে ইনডেমনিফাই করবেন, তাদের টাকাগুলো তিনি শোধ দিয়ে দেবেন। রাইট টু প্রফিটস, পার্টনারশিপে যে প্রফিটই হবে সেই প্রফিটে সমস্ত পার্টনারদের সমান অধিকার থাকবে। রাইট টু ইন্টারেস্ট অন ক্যাপিটালস, আবার একইভাবে যে ক্যাপিটাল যেটা বিনিয়োগ করে ব্যবসা করা হবে সেই বিনিয়োগের যদি কোনো ইন্টারেস্ট হয়, সেই বিনিয়োগটা যদি ব্যবসায় রাখার কারণে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট হয়, সেটাতেও কিন্তু সমস্ত পার্টনারদের সমপরিমাণ অধিকার থাকবে। রাইট টু রেমুনারেশন, হুইচ ইজ সেকশন 13 সাবসেকশন এ, সেখানে বলা হয়েছে আনলেস আদারওয়াইজ এগ্রিড পার্টনার্স আর নট এন্টাইটেলড টু রিসিভ স্যালারি অর রেমুনারেশন ফর taking part in the conduct of the business.
However, the partnership agreement may provide for the payment of remuneration to working partners. But even so, a firm cannot be regarded as an employer of a partner. A contract of service stipulates two different persons, whereas a firm and its partners are one and the same thing. The so-called remuneration paid to the partners is in reality a distribution of profits. অর্থাৎ এই রেমুনারেশন পাবে না, সাধারণত পার্টনাররা কোনো রেমুনারেশন পাবে না। কিন্তু যদি চুক্তিতে বলা থাকে যে পার্টনাররা কাজ করবেন, মূল বেশি বেশি কাজ করবেন বা মূল ভূমিকা পালন করবেন, তাদের একটা রেমুনারেশন থাকতে পারে এবং সেই রেমুনারেশনটা কিন্তু প্রফিট থেকেই আসবে। যদিও সেই যিনি এই ওয়ার্কিং পার্টনার তিনি যেমন তার অংশের প্রফিট পাবেন, একই সাথে তার রেমুনারেশনও পাবেন। সুতরাং সেই ক্ষেত্রে হয়তো বা প্রফিটটা কাউন্ট করা হবে রেমুনারেশনটাকে বাদ দেওয়ার পরে। ঠিক আছে, এই রাইটস অফ পার্টনার্স এর ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, then we are moving to the next slide, which is liability of partners to third parties. থার্ড পার্টিজ মানে যাদের সাথে ওনারা ব্যবসা করছেন বা যাদের কাছ থেকে ওনারা র ম্যাটেরিয়াল কিনছেন, দিজ আর দ্য থার্ড পার্টিজ। সো লায়াবিলিটি অফ পার্টনার্স ফর অ্যাক্টস অফ ফার্ম, রাইট? এই অ্যাক্টস অফ ফার্মটা আমরা দেখব যে এই অ্যাক্টস অফ ফার্ম টার্মটাকে ডিফাইন করা হয়েছে সেকশন 2 সাবসেকশন এ তে। সেখানে বলা হয়েছে an act of firm means any act or omission by all the partners or by any partner or agent of the firm which gives rise to a right enforceable by or against the firm. So এমন কোনো act or omission by all the partners or any partner or agent of the firm যারা ফার্মের পক্ষে কাজ করছেন, সেই ধরনের যে কোনো কাজ অ্যাক্ট অর অমিশনকে অ্যাক্টস অফ ফার্মস বলা হবে। এই অ্যাক্টস অফ ফার্মস এর জন্য থার্ড পার্টির প্রতি সমস্ত পার্টনার কিন্তু জয়েন্টলি এবং ইন্ডিভিজুয়ালি লায়াবল থাকবেন অ্যাজ পার সেকশন 25। ঠিক আছে, এখন দেখা যাক যে যেটা সরাসরি করছি তার জন্য তো আমরা লায়াবল থাকবোই। কারো কাছ থেকে আমি কোনো পণ্য নিলাম, র ম্যাটেরিয়ালস খরিদ করলাম, কিন্তু সেটা টাকা আমি পরিশোধ করলাম না, তখন কিন্তু দেখা যাবে যে আমার টোটাল ফার্ম লায়াবল হয়ে যাচ্ছে। দিজ আর লাইক চুক্তি ভঙ্গের কারণে আমরা সরাসরি সেখানে হয়ে যাচ্ছি, দায়বদ্ধ হয়ে যাচ্ছি। এখন ডক্ট্রিন অফ ইমপ্লাইড লায়াবিলিটি বলে একটা ডক্ট্রিন আছে। হোয়াট ইজ দ্যাট? যে একটা তো হচ্ছে ডাইরেক্ট লায়াবিলিটি, একটা হচ্ছে ইমপ্লাইড লায়াবিলিটি, যে আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা লায়াবল হব। যেমন সাবসেকশন 18 থেকে 19 পর্যন্ত বলা হয়েছে যে, বিশেষ করে সেকশন 18 এ বলা হয়েছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট এ পার্টনার ইজ দ্য এজেন্ট অফ দ্য ফার্ম ফর দ্য পারপাসেস অফ দ্য বিজনেস অফ দ্য ফার্ম। সেকশন 19 এ যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে এই ইমপ্লয়েড অথরিটি কাজ করবে, সেটা সেকশন 19 এ বলা হয়েছে। যেমন ট্রেডিং এন্ড প্রফেশনাল ফার্মস এন্ড বরোইং পাওয়ার, অর্থাৎ দুই ধরনের ফার্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রেডিং ফার্ম, একটা হচ্ছে প্রফেশনাল ফার্ম। এই ট্রেডিং ফার্মে বলা হয়েছে যারা ট্রেড করে, অর্থাৎ জিনিসপত্র কেনা বেচার মধ্যে থাকে, সেই ধরনের ট্রেডিং ফার্মের ক্ষেত্রে অবশ্যই একজন পার্টনার যখন তার ফার্মের পক্ষে কোনো কিছু কিনবেন, এটা ইমপ্লাইডলি আদার পার্টনারকেও কিন্তু লায়াবল করবে, ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ আ এগ্রিমেন্ট। ট্রেডিং ফার্মগুলো সাধারণত বাজার থেকে টাকা ধার করে ব্যবসা পরিচালনা করে। সো ট্রেডিং ফার্মগুলো তাদের যে এই যে যখনই কারো কাছ থেকে টাকা ধার করবে, ধরে নিতে হবে যে অন্যান্য পার্টনাররা সেটি পরিশোধ করবেন এবং পরিশোধের ক্ষেত্রে তারা সমানভাবে লায়াবল থাকবেন। একইভাবে জয়েন্ট ভেঞ্চার ব্যবসার ক্ষেত্রেও আমরা দেখব যে it would require very clear powers to enable a man's partner to make him a partner with any other person. ঠিক আছে, সেখানে অবশ্যই চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে যে কোন ধরনের কাজগুলোর ক্ষেত্রে কোন পার্টনার থার্ড পার্টির সাথে কি চুক্তি করবেন এবং চুক্তি করে তারা এই জয়েন্ট ভেঞ্চারকে এগিয়ে নিয়ে যাবেন। লিগ্যাল প্রসিডিংস এর ক্ষেত্রে এই তোমরা কোনো এক্সাম্পল দিতে পারবে কিনা যে কোন ধরনের লিগ্যাল প্রসিডিংস এর ক্ষেত্রে ইমপ্লাইড লায়াবিলিটি ক্রিয়েট করা যায়? কোনো উদাহরণ? কারো সোহাগ কোনো উদাহরণ দিতে পারবে যে লিগ্যাল প্রসিডিংস এর ক্ষেত্রে ডক্ট্রিন অফ ইমপ্লাইড লায়াবিলিটি কাজ করবে কিনা?
হ্যাঁ সোহাগ, তোমার কথা আমি শুনতে পাইনি। ছিল স্যার, হ্যাঁ, টপিকটা স্যার বুঝতে পারি না। টপিকটা হচ্ছে সেটা বলতে হবে তো, ইমপ্লাইড অথরিটি মানে কি, অর্থাৎ দুই ধরনের লায়াবিলিটি আছে তাই না। একটা তো হচ্ছে এক্সপ্রেস লায়াবিলিটি, যেটা আমরা চুক্তির মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে একজন পার্টনার এই এই কাজের ক্ষেত্রে লায়াবল থাকবে। আবার কোন কোন কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে কোনো চুক্তি নেই, কিন্তু আমরা ধরে নেই যে একজন পার্টনারের কাজের জন্য আরেকজন পার্টনার লায়াবল থাকবে। ফর এক্সাম্পল, যখন আমরা ব্যাংকের থেকে লোন নেই বা ব্যাংক ছাড়া অন্য কোনো ইনফর্মাল সোর্স থেকে আমরা লোন নিচ্ছি, তখন এটা কিন্তু ইমপ্লাইডলি আদার পার্টনারদের উপরে লায়াবিলিটি বর্তাবে, যে তাদেরকে কিন্তু ওই থার্ড পার্টিকে টাকা পয়সা শোধ করে দিতে হবে। সোহাগ, স্যার সেক্ষেত্রে স্যার দায়বদ্ধ হবে স্যার, লাইবিলিটি। লিগাল প্রসিডিংস এর ক্ষেত্রে দায়বদ্ধ হবে। জি স্যার। উদাহরণ দিতে পারবে কোনো? একটা তো উদাহরণ আমি দিয়েছিলাম তোমাদেরকে, যে যদি চেক হয়, অর্থাৎ একজন পার্টনার একটা চেক দিলেন তাদের কোনো একটা দায় পরিশোধ করার জন্য, সেই চেকটা যদি বাউন্স করে, তাহলে থার্ড পার্টি কিন্তু আদার ফার্মের নামে মামলা করতে পারবে, এবং সেই ফার্মের আদার পার্টনাররা কিন্তু ইমপ্লাইডলি লায়াবল টু পে দিস লায়াবিলিটি। এটা কি বোঝা গেছে? আয়েশা সিদ্দিকা, তুমি কি বুঝতে পেরেছো? আছে আয়েশা সিদ্দিকা বা সাবিনা ইয়াসমিন, এরা কেউ লাইনে আছে? সবাই মাইক্রোফোন অন করে। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে কি বলেছি ইমপ্লাইড অথরিটির ব্যাপারে? হ্যাঁ স্যার, মানে একটু একটু বুঝতেছি আসলে, মানে ভালো করে বুঝতে পারিনি। ইমপ্লাইড অথরিটিটা হচ্ছে যে, ফর এক্সাম্পল, দুইজন পার্টনারের মধ্যে একজন পার্টনার গিয়ে টাকা ধার করলো, ঠিক আছে, অথবা কোনো একটা র ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসলো, বললো যে আমি 10 দিন পরে আপনাকে টাকা ফেরত দেব। এখন এই টাকাটা ফেরত দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো পার্টনার তো সামনে উপস্থিত নাই, তাই না? তারা তো আর হ্যাঁ। স্বাক্ষর করে আসে নাই, কিন্তু এই ইমপ্লাইড অথরিটি প্রিন্সিপালের কারণে অন্য পার্টনাররাও কিন্তু এই টাকা পরিশোধ করার জন্য লায়াবল হবে। এটাই হচ্ছে বেসিক্যালি ইমপ্লাইড অথরিটি। বোঝা গেছে? জি স্যার। পার্টনারশিপ ব্যবসার মূল ইয়াই তো হচ্ছে স্যার বিশ্বাস। এক্ষেত্রে একজন পার্টনার, আপনি স্যার বলছিলেন যে একজন পার্টনার কাজের জন্য স্যার আরেকজন পার্টনার দায়ী, যদি না স্যার ইয়া না লাইবিলিটি না নেয়। তাই সেটাই আমি বলছি যে এটাই, এই জন্যই প্রিন্সিপাল অফ ইমপ্লাইড অথরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? যেমন আয়েশা, তুমি তো মাইক্রোফোন অফ করতে পারো। ওকে। থ্যাংক ইউ। সো যেমন একইভাবে কোনো পার্টনারদের কাজের কারণে একটা মামলা উদ্ভূত হয়েছে, ফার্মের কাজের কারণে একটা মামলা উদ্ভূত হয়েছে, এবং সেই মামলাতে একজন পার্টনার গিয়ে একজন লয়ারকে যদি নিয়োগ দেন, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে সেই লয়ার অন্য পার্টনারের পক্ষেও কাজ করবেন, এবং এই লয়ারের ফি দেওয়ার জন্য কিন্তু অন্য পার্টনারও লায়াবল থাকবে, ঠিক আছে? সো আর চেকের ব্যাপারটা তো আমি বললামই। আর পার্টনাররা যদি সেলফ ইন্টারেস্টে কাজ করে, সেই ক্ষেত্রে সেলফ ইন্টারেস্টে কাজ করলে সেক্ষেত্রে অন্য পার্টনার লায়াবল হবে কিনা, এটা আসলে তোমাদের কি মনে হয়, লায়াবল হবে অন্য পার্টনার? না স্যার, সেলফ ইন্টারেস্টে স্যার সেলফ স্যার ইন্টারেস্টে হবে। কাজ করেছে, তাই না? জি স্যার। যদি স্যার যৌথ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে করে স্যার, তাহলে স্যার হবে স্যার। সেই ক্ষেত্রেও যদি তার নিজের পারপাসের জন্য হয়, সোহাগ, জি স্যার। যদি তার নিজের ইন্টারেস্টের জন্য হয়, তাহলে তিনি লায়াবল হবেন না, ঠিক আছে? ধরো where the act of a partner is within the scope of the implied authority, within the scope, ঠিক আছে, but it is done by him to the knowledge of the third party, not for the firm but for his own purposes,
the firm is not liable. কথা বোঝা গেছে? জি স্যার, অর্থাৎ বোঝা গেছে। এই বিজনেস আমি তোমার কাছ থেকে কয়লা কিনলাম, আমার পার্টনারশিপের নামে কিনলাম, কিন্তু তোমাকে বললাম যে ভাই এই কয়লা যে আপনার কাছ থেকে যে 10 টনের জায়গায় আমি যে 5 টন কিনলাম, বাকি 5 টন আপনি এটা আমার কোম্পানিতে বলবেন না, এই 5 টন আমি আরেক জায়গায় বিক্রি করে দিব। ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে কি ফার্ম লায়াবল হবে? না স্যার, ফার্ম লায়াবল হবে না। রাইট, সেটাই এই জায়গাটার উপজীব্য। ওকে, এরপরে আমরা চলে আসি কোন কোন ক্ষেত্রে ইমপ্লয়েড অথরিটি রেস্ট্রিক্টেড হবে, কোন কোন ক্ষেত্রে ইমপ্লয়েড অথরিটি নেই। ঠিক আছে, সেগুলো হচ্ছে যেমন ধরো স্ট্যাচুটরি রেস্ট্রিকশন, যেটা সেকশন 19 সাবসেকশন 2 তে আছে। কি কি আছে সেখানে বলা? The implied authority of a partner does not empower him to a submit a dispute relating to the business of the firm to arbitration. সে একা একা একটা ডিসপিউটকে আরবিট্রেশনে দিতে পারবে না। Does not empower him to open a banking account on behalf of the firm in his own name. He is not empowered to compromise or relinquish any claim or portion of claim by the firm. অর্থাৎ ফার্ম একজনের কাছ থেকে 1 কোটি টাকা পায়, সে গিয়ে বলতে পারবে না যে ভাই আপনি 80 লাখ টাকা দেন, 20 লাখ টাকা আমি মাফ করে দিলাম, এটা আমি পার্টনারদের সাথে বুঝে নিব। এটা কিন্তু সে পারবে না। তারপরে সে যেটা পারবে না সেটা হচ্ছে withdraw a suit or proceeding filed on behalf of the firm. অর্থাৎ ফার্মের নামে একটা মামলা। সরি সোহাগ, হ্যাঁ বল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আরবিট্রেশনে যদি স্যার ধরেন স্যার 10 জন সদস্য আছে, এক্ষেত্রে 6 জন যদি সম্মত হয়, সেক্ষেত্রে 4 জন যদি না মানে না থাকে, তাহলে সেক্ষেত্রে কি ওরা আরবিট্রেশনে যেতে পারবে স্যার? সেই ক্ষেত্রেও আরবিট্রেশন করতে পারবে না, যেহেতু এটি স্ট্যাচুটরি রেস্ট্রিকশন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, পারবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে অ্যাডমিট, তারা আরো পারবে না অ্যাডমিট এনি লায়াবিলিটি ইন আ সুট অর প্রসিডিং এগেইনস্ট দ্য ফার্ম। অর্থাৎ তারা কোনো মামলা উত্তোলনও করতে পারবে না, আবার কোনো মামলায় ফার্মের পক্ষে গিয়ে তারা দায়বদ্ধতা স্বীকারও করে নিতে পারবে না। অ্যাকোয়ার ইমুভেবল প্রপার্টি অন বিহাফ অফ দ্য ফার্ম, তারা ফার্মের নামে কোনো সম্পত্তি কিনতে পারবে না, তারা কোনো সম্পত্তি ফার্মের নামে হস্তান্তর করতে পারবে না, আর তারা ফার্মের নামে আবার কোনো একটা পার্টনারশিপে ঢুকতে পারবে না। অর্থাৎ একটা ফার্ম এর পক্ষে তারা আরেকটা পার্টনারশিপে ঢুকতে তারা পারবে না। এগুলো হচ্ছে ইমপ্লয়েড অথরিটির রেস্ট্রিকশন, এবং দিজ আর স্ট্যাচুটরি রেস্ট্রিকশন। এর বাইরেও কিন্তু রেস্ট্রিকশন বাই এগ্রিমেন্ট আছে, চুক্তির মাধ্যমে। ওই যে ইসের যে চুক্তিটা, এই আমাদের ফার্মের যে পার্টনারশিপের যে চুক্তিটা, সেই চুক্তিতে রেস্ট্রিকশন দেয়া থাকতে পারে। এবং এই যে চুক্তির দায়বদ্ধতার ক্ষেত্রে একটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা মানে একটা জিনিসের শর্ত থাকতে হবে, সেই শর্তটা হচ্ছে ইফ দ্য অ্যাক্ট ইন কোয়েশ্চেন ইজ উইথ দ্য পার্টনার, sorry, if the act in question is within the scope of the partner's implied authority, the firm is bound unless it can be shown that the person contracting with the partner had knowledge of the restriction or that he did not know or believe the partner to be a partner. অর্থাৎ একজন পার্টনারের কাজের কারণে, চুক্তির ভিতরে যে কাজগুলো বলা আছে সেই কাজের কারণে সে ফার্ম লায়াবল হবে না। কখন? যদি দেখানো যায় যে যে পার্সনের সাথে, অর্থাৎ এর সাথে বিয়ের চুক্তি হবে, বি হচ্ছে থার্ড পার্টি, বি জানে যে এ এখানে চুক্তিতে প্রবেশ করছে ফার্মের পক্ষে না, এ তার নিজের জন্য প্রবেশ করছে, তাহলে এই চুক্তি দ্বারা কোনোভাবেই ফার্ম লায়াবল হবে না। আবার একইভাবে যদি বি মনে করে যে এ আসলে এই ফার্মের পার্টনারই না, কিন্তু তারপরও সে এই চুক্তিতে প্রবেশ করেছে, তাহলেও সেই চুক্তি দ্বারা ফার্ম দায়বদ্ধ হবে না। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে,
সেকশন 21 এ বলা হয়েছে ইমার্জেন্সিতে কি করবে। ইমপ্লয়েড অথরিটি, এই যে প্রিন্সিপাল অফ ইমপ্লয়েড অথরিটি, সেটা ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করবে কিনা। The implied authority of a partner empowers him to do only such acts as are usually done in carrying on the kind of business in which the firm is engaged. Our section 21 এ বলছে a partner has authority in an emergency to do all such acts for the purpose of protecting the firm from loss as would be done by a person of ordinary prudence in his own case, acting under similar circumstances, and such acts bind the firm. তাহলে যদি তিনি একজন অর্ডিনারি প্রুডেন্স ব্যক্তির মতন পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে তিনি ইমার্জেন্সিতে যে কোনো একজন পার্টনার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং সেই সিদ্ধান্ত দ্বারা ফার্ম দায়বদ্ধ হবে। অর্থাৎ তারা চিনির ব্যবসা করছেন, ধরা যাক এখন চিনির জাহাজ আসার কথা বাংলাদেশে, কিন্তু সিঙ্গাপুর পর্যন্ত আসার পরে দেখা যাচ্ছে যে ঝড়, সেই ঝড়ে চিনি আর বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে না, চিনি নষ্ট হয়ে যাবে। তাহলে তিনি কি করলেন, কম দামে একজন পার্টনার সিদ্ধান্ত নিয়ে কম দামে সিঙ্গাপুরে চিনি বিক্রি করে ফেললেন, তাই না? দিস ইজ অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন, এবং সেখানে তিনি একজন অর্ডিনারি প্রুডেন্স ব্যক্তির মতো সিদ্ধান্ত নিলেন। কিন্তু যদি দেখা যায় যে ঝড়টা এমন যে তাতে আসলে চিনির কোনো ক্ষতি হবে না এবং জাহাজ ঠিক মতোই বাংলাদেশ, তাহলে কিন্তু তিনি যদি সেটা সিঙ্গাপুরে বিক্রি করে দেন, তাহলে কিন্তু সেটা ইমার্জেন্সি সিচুয়েশনে একজন অর্ডিনারি প্রুডেন্স ব্যক্তির মতন কাজ হবে না। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। নাও এই যে ইমপ্লয়েড অথরিটিতে কাজটা কিভাবে করলে ধরে নেওয়া হবে যে একজন ব্যক্তি ফার্মকে রিপ্রেজেন্ট করছেন, সেটা বলা হয়েছে সেকশন 22 তে। সেকশন 22 তে বলা হচ্ছে, in order to bind a firm, an act or instrument done or executed by a partner or other person on behalf of the firm shall be done or executed in the firm name or in any other manner expressing or implying an intention to bind the firm. অর্থাৎ এই কাজটাতে অবশ্যই ফার্মের নামে করতে হবে। একটা প্যাড থাকতে পারে, প্যাডের মধ্যে ফার্মের নাম থাকতে পারে। পার্টনার যখন সাইন করবেন তখন তিনি লিখে দিতে পারেন যে অমুক ফার্মের পক্ষে। অনলি দেন এই অথরিটিটা ইমপ্লাইডলি ফার্ম এবং ফার্মের অন্যান্য পার্টনারদেরকে বাউন্ড করবে, ঠিক আছে? দে উইল বি অলসো বি লায়াবল। অ্যাডমিশন বাই পার্টনার, সেকশন 23 তে বলা হচ্ছে, an admission or representation made by a partner concerning the affairs of the firm is evidence against the firm if it is made in the ordinary course of business. অর্থাৎ আমি ফার্মের পক্ষে কোনো কিছু স্বীকার করে নিলাম বা ফার্মের পক্ষে একটা রিপ্রেজেন্টেশন অর্থাৎ একটা লিখিত চিঠি আমি দিলাম কোথাও, সেটা কিন্তু ফার্মের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে যে এটা ফার্মের রিপ্রেজেন্টেশন, এটা ফার্মের পক্ষেই ওই পার্টনার দিয়েছেন, ঠিক আছে? সো এই অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে সাবধান হতে হবে। তবে সব অ্যাডমিশনই কিন্তু এভিডেন্স হিসেবে ব্যবহৃত হবে না, শুধুমাত্র সেই অ্যাডমিশনগুলোই ব্যবহৃত হবে যেগুলো ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস ব্যবহার করা হয়েছে। নাও ধরা যাক 5 জন, যেটা তুমি বললা যে একটা ব্যবসায় 10 জন পার্টনার, 10 জন পার্টনারের মধ্যে একজন পার্টনারকে আমরা নোটিশ দিলাম, থার্ড পার্টি একটা নোটিশ দিল, সেই নোটিশটা কি ফার্মকে বাউন্ড করবে? ফার্মের অন্য সব সদস্যরা কি এই নোটিশে নিতে বাধ্য কিনা, কনসিডারেশন নিতে বাধ্য কিনা, সেটা সেকশন 24 এ বলা হচ্ছে। যদি অ্যাকচুয়াল নোটিশ হয় তাহলে একজন ওয়ার্কিং পার্টনারকে নোটিশ দেওয়ার মাধ্যমেই ফার্মের সবাইকে নোটিশ দেওয়া বুঝাবে। কিন্তু যদি এটা কনস্ট্রাকটিভ নোটিশ হয়, কনস্ট্রাকটিভ নোটিশ মানে কি, কোনো লিখিত চুক্তি কিছু নাই, আমার কাজের মাধ্যমে মনে হচ্ছে যে আমি নোটিশটা পেয়েছি, তাহলে কিন্তু হবে না। অ্যাকচুয়াল নোটিশ হচ্ছে আমাকে চিঠি দিতে হবে, সেখানে যেমন আমরা কি করি, নোটিশ পাঠানোর ক্ষেত্রে আমরা এডি মারফত পাঠাই, ডাকের মাধ্যমে। তো এডি মারফত পাঠানোটাকে আমরা বলছি অ্যাকচুয়াল নোটিশ। এখানে একজন পার্টনার আমরা ধরে নিচ্ছি যে আরো 4-5 জন পার্টনার। ওকে, implied authority is finished. Now the next thing is liability for holding out, section 28. এটা আমি একদম সংক্ষেপে এই liability of holding out টা একদম সংক্ষেপে যদি আমি বলি, ধরা যাক আমরা এই liability of holding out এর সাথে আমাদের আগের একটা স্লাইডের কিন্তু অনেক মিল আছে। সেই মিলটা হচ্ছে এই যে এখানে পার্সনস আদার দ্যান পার্টনার্স শেয়ারিং প্রফিটস, এইখানে
কি দেখা যাচ্ছে? জয়েন্ট ওনার্স শেয়ারিং গ্রস রিটার্ন। তারা প্রফিট পাচ্ছে কিন্তু তারা কিন্তু পার্টনার না। তারা লেন্ডার অফ মানি, আমি টাকা ধার দিচ্ছি কিন্তু আমি পার্টনার না। সার্ভেন্ট অথবা এজেন্ট রিসিভিং প্রফিট, আমি প্রফিট লাভ করছি কিন্তু আমি পার্টনার না। উইডো অথবা চাইল্ড অফ ডিসিজ পার্টনার এবং সেলার অফ গুডউইল, এই কয়জন, এই 5 জন কিন্তু কোনোভাবেই পার্টনার না, কিন্তু তারা প্রফিট লাভ করছে। এখন এই 5 ক্যাটাগরির লোকের মধ্যে কেউ যদি নিজেকে পার্টনার হিসেবে পরিচয় দেয় তাহলে কি হবে? এইটাই হচ্ছে লায়াবিলিটি ফর হোল্ডিং আউট, যেটা সেকশন 28 এ দেওয়া হয়েছে। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা সোহাগ এবং অন্যান্যরা, যে হোয়াট ইজ হোল্ডিং আউট? না স্যার, বুঝতে পারিনি স্যার। আপনি স্যার স্লাইডটা শেয়ার করলে স্যার বুঝতে পারবো। স্লাইডটা স্যার স্লাইড তো আমি শেয়ার করেছি, স্লাইড আবার শেয়ার বন্ধ হয়ে গেছে। এখন আসছে স্যার, এখন আসছে স্যার, তখন আসছিল না স্যার। কোনটা দেখতে পাচ্ছ এখন? লায়াবিলিটি ফর হোল্ডিং আউট দেখতে পাচ্ছ? তোমার সামনে কোন স্লাইডটা আছে সোহাগ? জি স্যার, ওটা দেখতে পাচ্ছি স্যার। হোল্ডিং আউট। আচ্ছা, লায়াবিলিটি ফর হোল্ডিং আউট আছে তোমাদের সামনে? হ্যাঁ স্যার স্যার। এটা মাত্র আসছে স্যার, তখন আসছিল না স্যার। ওকে ফাইন। স্যার এটা এখন আমি বলছি, এর আগে আমরা এই স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা? পার্সনস আদার দেন পার্টনার্স শেয়ারিং প্রফিটস, সেকশন 6 এর এই স্লাইডটা দেখতে পাচ্ছ? না স্যার, ওটা পাচ্ছি না। তোমাদের তাহলে একটু অপেক্ষা করো, পাবা। এখন পাচ্ছ? জি স্যার, এখন আসছে। পার্সনস এখন পাচ্ছি, আদার স্যার। দেন পার্টনার্স শেয়ারিং প্রফিটস। সবাই দেখতে পাচ্ছ এই স্লাইডটা? জি স্যার। ওকে, সোহাগ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছ, জোরে বলো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আমরা স্লাইডটা যে এই 5 ধরনের ব্যক্তি, তারা কি হবে? তারা প্রফিট শেয়ার করতে পারবে কিন্তু তারা কি ফার্মের পার্টনার না। এই কথাটা কি মনে আছে? জি স্যার। আচ্ছা, এই 5 ধরনের ব্যক্তি কারা কারা? সোহাগ পড়ো দেখি জোরে জোরে। জয়েন্ট অনার, তারপরে স্যার লেন্ডার অফ মানি রিসিভিং প্রফিট, সার্ভেন্ট অফ এজেন্ট রিসিভিং প্রফিটস, উইডো অফ চাইল্ড অফ ডিসেড পার্টনার, সেলার অফ গুডউইল। আচ্ছা, জয়েন্ট ওনার্স শেয়ারিং গ্রস রিটার্নস, এই কথাটার মানে কি সোহাগ? আমি কি বলেছিলাম এটা ব্যাখ্যায়? বা এর কোনো অন্য কোনো ব্যাখ্যা, অন্যটার ব্যাখ্যা দিতে পারবা কিনা? লেন্ডার অফ মানি মনে আছে কিনা? আমি যে উদাহরণটা দিয়েছিলাম মনে আছে কিনা কারোর? যেমন আমি কি বেডলি ভার্সেস কনসলিডেটেড ব্যাংক, ব্যাংকটার কথা বলেছিলাম যে ব্যাংক একজন কন্ট্রাক্টরকে টাকা ধার দিয়েছে, একটা সেই কন্ট্রাক্টর একটা রেল কোম্পানির জন্য রেল লাইন বানিয়ে দেবে এবং চুক্তিতে শর্ত ছিল যে এই লেন্ডার তার যে টাকা ধার দিয়েছে সে শুধুমাত্র প্রফিট পাবে, আর একেবারেই একটা সামান্য শেয়ারের থেকেও সে একটা ইন্টারেস্ট পাবে। এছাড়া আর তার মূল টাকার প্রতি যে মূল টাকার যে অংশ সেটারও একটা সে পাবে। কন্ট্রাক্ট করতে না পারে তাহলে এই লেন্ডার কাজটা শেষ করে এবং সেখান থেকে যে প্রফিট আসবে সেই প্রফিট থেকে সে তার টাকাটা বুঝে নেবে। তো স্বাভাবিকভাবেই
সেই কাজ শেষ করতে পারে নাই কন্ট্রাক্টর, শেষ করেছে যিনি লেন্ডার তিনি শেষ করেছেন, তিনি শেষ করার পরে তার বিরুদ্ধে একটা লায়াবিলিটি হয়েছে যে কাজটা ঠিক মতন করতে পারেন নাই বা কোনো একটা ক্ষতি হয়েছে। তখন যখন রেলওয়ে কোম্পানি ক্ষতিপূরণের মামলাটা করতে চাচ্ছে, তখন তারা ব্যাংকের বিরুদ্ধেই করতে চাচ্ছে যে ভাই তুমি তো পার্টনার সেই হিসেবে। তখন ব্যাংক বলতেছে ভাই আমি পার্টনার না, আমার কাছ থেকে টাকা দিছে, আমি শুধুমাত্র সুদটা নেব আর আমার আসলটা আমি নিয়ে নেব, সো আমি কোনো পার্টনার না, তোমার এখানে যে ক্ষতি হয়েছে এর জন্য আমি দায়ী না, এর জন্য দায়ীও। এবং ব্যাংকও সেখানে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ সে শুধুমাত্র টাকা ধার দিয়েছে, সে এই চুক্তি পূরণ করার পার্টনারশিপের বা ফার্মের কোনো পার্ট না। এই পর্যন্ত কথাটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। সো এই 5 প্রকার ব্যক্তি তাদের কাজের মাধ্যমে সুদ বা প্রফিট লাভ এগুলো তারা গ্রহণ করবে, কিন্তু তারা ফার্মের কোনো কাজের কোনো লায়াবিলিটি শেয়ার করবে না। এই কথা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। কারণ এটার সাথে হোল্ডিং আউটের মিল আছে, ঠিক আছে? এরপরে আমি আবার হোল্ডিং আউটে ফেরত যাচ্ছি। হোল্ডিং আউটের স্লাইডটা দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে যে একটু আগে 5 প্রকারের ব্যক্তির কথা আলোচনা করলাম, তাই না? এই 5 প্রকারের ব্যক্তি পার্টনার না। শিওর তোমরা এই কথাটা একটু বুঝাইছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই 5 প্রকারের ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তি যদি নিজেকে থার্ড পার্টির কাছে পরিচয় দেয় যে আমি এখানকার পার্টনার, এবং পরিচয় দিয়ে সে যদি অর্থ লাভ করে অথবা একটা চুক্তিতে প্রবেশ করে এবং সেখানে যদি কোনো ক্ষতি হয়, তাহলে যে ব্যক্তি নিজেকে পার্টনার হিসেবে পরিচয় দিল সে কি এই ক্ষতির দায়বদ্ধতা থেকে বের হয়ে আসতে পারবে? না স্যার, বের হয়ে আসতে পারবে না স্যার, কারণ সে তো স্যার পার্টনার না। সে বের হয়ে আসতে পারবে না, কারণ সে নিজেকে তো পার্টনার হিসেবে পরিচয় দিয়েছে এবং পরিচয় দিয়ে সে একটা চুক্তিতে প্রবেশ করে আর্থিকভাবে সুবিধা গ্রহণ করেছে, এই জন্য সে বের হয়ে আসতে পারবে না। এটাই হচ্ছে প্রিন্সিপাল ফর হোল্ডিং আউট। তুমি নিজেকে পরিচয়, তুমি পার্টনার না হওয়া সত্ত্বেও তুমি নিজেকে পরিচয় দিচ্ছ যে আমি পার্টনার, সেই কারণে, এবং তুমি আর্থিক সুবিধা গ্রহণ করছো। বলো, হ্যাঁ বলো বলো বলো। সেক্ষেত্রে যার কাছে পরিচয় দিচ্ছে সে যদি জানে যে সে পার্টনার না, তারপরে যদি চুক্তি করে তাহলে তো স্যার সেও দায়ী স্যার। যে যার সাথে চুক্তি হচ্ছে সে যদি জানে যে এই লোক ওই ফার্মের পার্টনার না, তারপরে যদি সে চুক্তিতে প্রবেশ করে, তাহলেও কিন্তু যে ব্যক্তি পরিচয় দিচ্ছে সেই ব্যক্তি সরাসরি লায়াবল হবে, ফার্ম তো লায়াবল হবে না। স্যার ফার্ম তো লায়াবল হবে না, কিন্তু স্যার জানা সত্ত্বেও যদি করে স্যার, তাহলে স্যার যে করতেছে চুক্তিটা সেও তো স্যার লায়াবল হবে। আর যদি ধরো আমি তোমাকে টাকা ধার দিয়েছি, ঠিক আছে, একটা কাজ, তোমাকে তোমার পার্টনারশিপের জন্য আমি তোমাকে টাকা ধার দিয়েছি, দেওয়ার পরে আমি মানুষজনের কাছে পরিচয় দিয়ে বেড়াচ্ছি যে আমি ওই সোহাগ ফার্মের আমি পার্টনার, আমাকে ভাই আরো 1 লাখ টাকা যদি আপনি আমাকে দেন, আমি কিন্তু সোহাগ ফার্মে এটাকে আপনাকে কাজে লাগাই আপনাকে প্রতি মাসে 1000 টাকা করে আমি রিটার্ন দেব, ঠিক আছে? এই যে টাকাটা আমি নিলাম, এই টাকাটা নেওয়ার ব্যাপারে প্রথম কথা হচ্ছে এই টাকাটা নেওয়ার পরে এই টাকাটা ধরো আমি আর ফার্মকে দিলাম না, আমি নিজেই এটা আত্মসাৎ করলাম, তাহলে কিন্তু আমার এই কাজের জন্য ফার্ম কিন্তু জানে না, ঠিক আছে? ফার্ম কিন্তু এই টাকাটার ব্যাপারে কিছু জানে না, তাহলে এই টাকাটার জন্য আমি ব্যক্তিগতভাবে লায়াবল হব, ফার্ম কিন্তু লায়াবল হবে না। কিন্তু ফার্ম কখন লায়াবল হবে? বেভান ভার্সেস ন্যাশনাল ব্যাংক লিমিটেডে বলছে যে যদি আমি এই যে নিজেকে ফার্মের পার্টনার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছি, এই সম্পর্কে যদি ফার্মের
এবং অন্যান্য পার্টনারদের নলেজ থাকে, এবং এই নলেজের উপরে বিবেচনা করে যে তুমি জানো আমি তোমার পার্টনার না, তারপরে তুমিও আমার সাথে যাচ্ছ যে হ্যাঁ হ্যাঁ তাপস স্যার আমার পার্টনার, আপনি ওনাকে টাকা দেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে নলেজ অফ রিপ্রেজেন্টেশন এবং এই যে রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে কিন্তু তুমি সোহাগ ফার্ম কিন্তু লায়াবল হয়ে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। Okay, principle of holding out is very important. Okay, application of the doctrine to retirement of partner, অর্থাৎ ধরো একজন পার্টনার রিটায়ার হয়ে গেছে, কিন্তু তারপরও উনি নিজেকে পার্টনার হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। সাধারণত নিয়ম হচ্ছে যদি কোনো পার্টনার রিটায়ার্ড করে তাহলে অফিসিয়াল গেজেটে, তারপরে আরজেএসসিতে এবং পত্রিকাতে তোমাকে নোটিশ দিতে হবে যে খ আমাদের সাথে এখন আর পার্টনার হিসেবে কাজ করে না। কিন্তু ধরা যাক তুমি নোটিশটা দাও নাই, নোটিশটা দিতে তুমি ভুলে গেছো, সো এই ব্যক্তি রিটায়ারমেন্টের পরেও পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছেন এবং তুমি তার পরিচয় ব্যবহার করে ক্রেডিটরদের কাছ থেকে লোন গ্রহণ করছো, তাদেরকে জানাচ্ছ না যে এই ভদ্রলোক কিন্তু আমার আর পার্টনার নাই, সে রিটায়ারমেন্টে গেছে, তাহলেও কিন্তু তুমি লায়াবল হবা। এবং আর এটা যদি ওই রিটায়ার্ড পার্টনারের জ্ঞাতসারে হয়ে থাকে তাহলে হি উইল অলসো বি লায়াবল। এটা কি ক্লিয়ার কিনা সোহাগ এবং অন্যান্যরা? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, এইবারে আমরা আসি এই যে অ্যাপ্লিকেশন অফ দ্য ডক্ট্রিন টু রিটায়ারমেন্ট অফ পার্টনার, এটার এক্সেপশন আছে। যখন সে রিটায়ার্ড পার্টনার মারা যাচ্ছে, ডিসিজ পার্টনার, তখন ধরা হয় মৃত্যুই নোটিশ, এখানে কোনো নোটিশের প্রয়োজন নাই। তারপরে ইনসলভেন্ট পার্টনার, অর্থাৎ পার্টনার যদি ব্যাংকের রায়ের মাধ্যমে ইনসলভেন্ট ঘোষিত হয় তাহলে ধরে নিতে হবে সেটাই নোটিশ। আর ডরমেন্ট পার্টনার, অর্থাৎ অনেক পার্টনার আছে, আমি পার্টনার, আমি শুধু টাকা দিয়ে যাব, প্রফিটটা নেব, কিন্তু আর লায়াবিলিটি থাকলে লায়াবিলিটিও নেব, কিন্তু আমি সামনে আসবো না, সেই ডরমেন্ট পার্টনারের ক্ষেত্রেও কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, নাও আই এম মুভিং টু দ্য নেক্সট স্লাইড। অনেক আমরা জানি যে চুক্তি আইনেই বলা আছে যে একজন মাইনর কখনোই চুক্তিতে প্রবেশ করতে পারবে না, তাই না সোহাগ? বলা আছে না কন্ট্রাক্ট অ্যাক্টে? জি স্যার, বলা আছে স্যার। আচ্ছা, কিন্তু স্যার বেনিফিশিয়ারি হলে তাকে স্যার বানানো যায়, মানে তার সুবিধার্থে তো স্যার করা যায়। কিন্তু ধরা যাক একজন মাইনরকে রেখে একজন পার্টনার, আমি সোহাগ তুমি মারা গেছেন, তার একটা মাইনর চাইল্ড আছে, সেই ক্ষেত্রে কি হবে সেটাই সেকশন 30-তে বলা হয়েছে। সেটা বলা হয়েছে যে এই মাইনর শুধুমাত্র তার শেয়ারের, তার যে শেয়ার, তার পিতার যে শেয়ার, অর্থাৎ ধরা যাক তার পিতার শেয়ার 10%, সে এই 10% শেয়ারের ইন্টারেস্ট পাবে, শেয়ারের ওনারশিপ তার থাকবে, এবং এই 10% শেয়ার থেকে যে প্রফিটটা হবে সেই 10% প্রফিটটাও সে পাবে। কিন্তু তাকে যতদিন পর্যন্ত সে মাইনর থাকবে ততদিন পর্যন্ত কোনো লসের জন্য বা কোনো অ্যাক্ট অফ ফার্মের জন্য তাকে কিন্তু লায়াবল করা যাবে না, যতদিন পর্যন্ত মাইনর থাকবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা তোমরা? আমার এই কথাটুকু বোঝা গেছে তো? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, কিন্তু যখন সে মেজর হবে, 18 বছর যার হয়ে যাবে, যখন তার হয়ে যাবে তখন কিন্তু তাকে একটা নোটিশ দিতে হবে, ওই যে ওই একই ভাবে একটু আগে আমি বলেছি না, নোটিশ দিতে হবে 3 ভাবে, পত্রিকাতে দিতে হবে, তারপরে জয়েন্ট স্টক রেজিস্ট্রারের কাছে দিতে হবে, এবং অন্যান্য যাদের সাথে কাজ তাদেরকে চিঠির মাধ্যমে দিতে হবে, এবং এটা অ্যাকচুয়াল কমিউনিকেশন হতে হবে নোটিশ। সে তার 18 বছর হওয়ার 6 মাসের মধ্যে তাকে এই নোটিশগুলো দিয়ে সারা পৃথিবীকে জানাতে হবে যে সে পার্টনার হিসেবে কন্টিনিউ করতে চায় কিনা। আর যদি সে পার্টনার হিসেবে কন্টিনিউ করতে না চায় তাহলে যে কনসিকুয়েন্সটা হবে সেটা দেখো স্লাইডের নিচের দিকে আমি উল্লেখ করেছি, যে তখন সে শুধুমাত্র ওই যে 10% প্রফিট তার আছে, যেটা আমরা উদাহরণে আমি বলেছি,
সেই 10% প্রফিট শেয়ারের ক্ষেত্রে তার রাইটস অ্যান্ড লায়াবিলিটি মাইনরের মতনই থাকবে। কোনো ক্ষতি হলে তার শেয়ারের থেকে সেই ক্ষতিপূরণ হবে না, কিন্তু সে তার যে অংশ, তার যে শেয়ার, সেই অংশের কোনো ক্ষতি হলে সে মামলা করতে পারবে অন্যান্য পার্টনারদের এগেনস্টে, বা যদি তাকে প্রফিট কম দেওয়া হয় সেজন্যও কিন্তু সে পার্টনারদের এগেনস্টে মামলা করতে পারবে। এই হচ্ছে গিয়ে একজন মাইনরের অধিকার, যতদিন তিনি মাইনর থাকবেন, আর যখন তিনি মেজর হবেন কিন্তু পার্টনার থাকতে চাইবেন না তখনকার কনসিকুয়েন্স। এভরিওয়ান ইজ ক্লিয়ার অ্যাবাউট ইট? Sir, clear, sir. Okay. Now the final slide. I'm not going to discuss it very elaborately. I'm just going to say যে সেকশন 39 এ বলা হয়েছে যে একটি পার্টনারশিপের অবসান ঘটানো যাবে, এবং সেই অবসান কিভাবে ঘটানো যাবে। প্রথমে সেকশন 40 তে বলা হয়েছে বাই কনসেন্ট। আমিও বললাম আমি আর পার্টনার ফার্ম কন্টিনিউ করব না, আমাদের দুজন সম্পত্তি ভাগাভাগি করে আমরা বের হয়ে যাব। লাইটটা আসে নাই স্যার। আসবে, একটু ধৈর্য ধরো, আসবে, কোনো অসুবিধা নেই। আর এইখানে না আসলেও তো তুমি ইউটিউবে তো আমি দিয়ে দেবো, তখন তো তুমি পাবে। তোমাদের সাথে স্লাইড তো শেয়ার করেছি, প্রায় সবগুলোই করেছি না সোহাগ? জি স্যার। তো একটা হবে, আরেকটা হবে বাই এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে কম্পালসারি রেজলিউশন। কম্পালসারি রেজলিউশন বাই দ্য হ্যাপেনিং অফ এনি ইভেন্ট which makes it unlawful for the business of the firm to be carried on or for the partners to carry it on in partnership। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে কেউ দেউলিয়া ঘোষিত হচ্ছে, তখন সেটাকে তখন এই পার্টনারশিপ শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না, যে পার্টনারের একটা ফার্মের দুইজন পার্টনারই দেউলিয়া ঘোষিত হয়েছে, সো তখন এটা কম্পালসারিলি ডিসলিউট হয়ে যাবে আন্ডার সেকশন 49। আর কন্টিনজেন্ট ডিসলিউশন হচ্ছে সেকশন 42 তে। সেখানে বলা হচ্ছে ধরা যাক আমরা পার্টনারশিপে প্রবেশ করলাম যে চিলি থেকে ঢাকার বন্দর পর্যন্ত 10 মেট্রিক টন চিনি আসবে, ঠিক আছে, সেই চুক্তিটা জন্যই আমরা করলাম, এবং যে মুহূর্তে জাহাজ এসে বাংলাদেশে ভিড়বে এবং জাহাজে এই চিনিগুলো নেমে যাবে সেই মুহূর্তেই পার্টনারশিপ শেষ, দ্যাট ইজ কন্টিনজেন্ট ডিসলিউশন। এরপরে ডিসলিউশন অ্যাট উইল বাই নোটিস, অর্থাৎ সবাই একমত যে আমরা ডিসলিউট করে দেব, এবং সেই ক্ষেত্রে পত্রিকাতে রেজিস্ট্রারের কাছে নোটিশ পাঠিয়ে আমরা পার্টনারশিপ ডিসলিউট করে দিতে পারি। সেকশন 44 হচ্ছে যখন আমি ডিসলিউশন করতে চাই কিন্তু আমার পার্টনার যখন ডিসলিউট করতে চায় না, তখন আমি কোর্টে গিয়ে বলছি যে আমাদের মধ্যে মিউচুয়াল ট্রাস্টার নাই, আমরা কোনো ব্যবসা পরিচালনা করতে পারছি না, এবং অ্যাকাউন্টস বুক ক্লিয়ার না, ইত্যাদি ইত্যাদি কারণে আমি চাচ্ছি যে এই পার্টনারশিপকে ডিসলিউট করা হোক, তখনও আন্ডার সেকশন 44 কোর্ট এটিকে ডিসলিউট করে দিতে পারে। ওকে, দ্যাটস ইট ফর পার্টনারশিপ। এনি কোয়েশ্চেনস? স্যার কন্টিনজেন্ট ডিসলিউশনটা স্যার খেয়াল করি না স্যার, বাকিগুলো স্যার বুঝতে পারছি মোটামুটি। হ্যাঁ, তাহলে আবার ডিসলিউশনটা আমি বলে দিচ্ছি তোমাকে। ডিসলিউশন 6 ভাবে হতে পারে। বাই কনসেন্ট, বাই এগ্রিমেন্ট, কম্পালসারি ডিসলিউশন, অর্থাৎ কম্পালসারি ডিসলিউশন কখন হবে? আদালতের একটি ডিসলিউট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কন্টিনজেন্ট ডিসলিউশন। ডিসলিউশন অ্যাট উইল বাই নোটিস হচ্ছে যখন আমরা সবাই এই ফার্ম আর কন্টিনিউ করতে চাচ্ছি না, তখন আমরা নোটিশ প্রকাশের মাধ্যমে এটিকে ডিসলিউট করে দিতে পারছি। আরেকটা হচ্ছে ডিসলিউশন বাই কোর্ট, আমরা কোর্টের কাছে আবেদন করছি যে আমাদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট নাই, উই আর নট ডুইং এনি বিজনেস, সো আমাদের এই ফার্মটাকে অবসায়িত করা হোক, তখনও ফার্মটাকে অবসায়িত করা হচ্ছে কোর্টের নির্দেশের মাধ্যমে। দ্যাটস ইট, এইটুকুই। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন কারো কাছে আছে? তাহলে আমরা আজকের মতন শেষ। আমরা আগামী শনিবার দিন আমি আবার আগে থেকেই সোহাগকে জানিয়ে রাখবো যে কোন টপিকটা আমরা শুরু করব, ঠিক আছে? ইন দ্য মিন টাইম তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইমেল করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আর আমি এটা কিছুক্ষণের মধ্যেই, আমাদের রেকর্ডিং শেষ, আমি কিছুক্ষণের মধ্যেই এটা ইউটিউবে প্রকাশ করে দিব।